স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। সঙ্গে আছে তাসনিমে জান্নাত অর্থে এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো শিরোনাম। উপজেলার মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ইউএনওর নয়, নির্বাচিত প্রতিনিধির, হাইকোর্টের রায়। হয়রানি বন্ধে ভূমির সব কাজ ডিজিটালাইজ করা হবে, জানালেন প্রধানমন্ত্রী। 7 সেবা উদ্বোধন। প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভুয়া খবর দেওয়ার অভিযোগ। অপহরণের 8 দিন পর চট্টগ্রামের পাহাড়তলীতে শিশুর মরদেহ উদ্ধার। ধর্ষণের পর হত্যা, ধারণা পিবিআই। সৌদি আরবে বাস দুর্ঘটনায় অন্তত 14 বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে 16 জন, স্বজনদের আহাজারি। এবার বিস্তারিত খবর। উপজেলার মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ইউএনওর নয়, নির্বাচিত প্রতিনিধির। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্টের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। উপজেলা পরিষদ আইনের 33 ধারা বাতিল করেছে হাইকোর্ট। এই রায়ে ইউএনওর পরিষদ পরিচালনায় একচ্ছত্র ক্ষমতা আর থাকছে না বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মিনহাদুজ্জামান লিটন। তিনি জানান, এখন থেকে উপজেলা পরিষদের আর্থিক বিষয়ে পরিষদের কাছে জবাবদিহি করতে হবে ইউএনওকে। 2021 সালের 6 জানুয়ারি এক রিটে প্রথম রুল দেয় হাইকোর্ট। মোট 3টি রিটের মধ্যে 2টি রিটে এই রায় হলো। আজকে চূড়ান্ত রায় ঘোষণা করেছেন। তারা এই সেকশন 33 কে সংবিধানের সাথে অসাংবিধানিক বলে এটাকে রুল অ্যাবসলিউট করেছে এবং এই সেকশন 33 কে বাতিল ঘোষণা করেছে। এর ফলে নির্বাচিত প্রতিনিধি দ্বারা যে উপজেলা পরিষদ সেটি পরিচালিত হবে। সরকারি ফান্ডিং যে 17টি কমিটি রয়েছে, সেই ফান্ডেড কমিটির বিষয় কি হবে? সেই ফান্ডেড কমিটির ব্যাপারে হাইকোর্ট ডিভিশন রায় বলেছে এই ব্যাপারে পিটিশনারদের যে আর্গুমেন্ট ছিল ওইটা অ্যাকসেপ্টেবল না, সুতরাং ওই পার্টিকুলার পার্টটা উনি অ্যালাউ করেন না। আলোচিত এই রায় দিয়ে এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। সহকর্মী জান্নাতুল ফেরদৌস সরাসরি হাইকোর্ট থেকে আমাদের সাথে রয়েছেন। জান্নাতুল, এখন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনওরা যে দায়িত্ব পালন করছেন আর উপজেলা পরিষদের চেয়ারম্যানরা এখনো পরিষদের প্রধান, তাহলে এই রায়ের ফলে আসলে কার কি দায়িত্ব হচ্ছে? অ্যাটর্নি জেনারেল বা আইনজীবীরা কি স্পষ্ট করলেন? যেহেতু এই 3টি মোট রিট হয়েছে, এর মধ্যে 2টি রিটের আজকে রায় দেওয়া হয়েছে এবং একটি 33 অনুচ্ছেদটি আসলে বাতিল করা হয়েছে, অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। ফলে ওই 33 অনুচ্ছেদে আসলে মূলত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে ইউএনএর কর্মকাণ্ড ছিল এবং তার সার্বিক দায়িত্বও ছিল। সেই সার্বিক দায়িত্ব কিন্তু তিনি পালন করবেন। আর আরেকটি 33-এর 2 নম্বর যে বিষয়টি রয়েছে, সেখানে কিছু আর্থিক এবং প্রশাসনিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে এতদিন ইউএনও পালন করে থাকতেন। আজকে যে রায়টি দেওয়া হয়েছে, যেহেতু 33 অনুচ্ছেদটি অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে, এই রায়ের ফলে উপজেলা পরিষদের যে চেয়ারম্যানরা রয়েছেন তারা মূলত উপজেলা নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা দায়িত্ব এখন থেকে পালন করতে পারবেন এবং ইউএনএর যে সরকারি ফান্ডিং এ যে 17টি স্থায়ী কমিটি রয়েছে, সেই সব স্থায়ী কমিটিতে কিন্তু অন্যান্য যেমন 27, 28 এবং 35-এ যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সব দায়িত্ব কিন্তু তারা পালন করবেন। তবে 33 অনুচ্ছেদ অনুযায়ী আগের যে কর্মকাণ্ড ছিল উপজেলা পরিষদের চেয়ারম্যানদের, সেই উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ পুরো কমিটি কিন্তু এখন সেই দায়িত্ব পালন করতে পারবেন এবং সেই 33 অনুচ্ছেদের আগের যে অংশটুকু দায়িত্বটুকু রয়েছে, সেই দায়িত্বের ফলে ইউএনওকে এখন সব ধরনের ওই অংশের জন্য আর্থিক যে ক্ষমতা, সেই ক্ষমতার জন্য আসলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে জবাবদিহি করতে হবে। শুধু সরকারি ফান্ডিং কমিটি যে 17টি রয়েছে সেইগুলো ইউএনও দায়িত্ব পালন করবেন।
এবং আমি অ্যাটর্নি জেনারেলকে, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর সাথে কথা বলেছিলাম, তবে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা, তিনি আসলে এই রায়টিকে তিনি মনে করছেন 33-এ যেটি বলা হয়েছে শুধুমাত্র মুখ্য নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইওর পদটি শুধু তাদের বাতিল হচ্ছে, অন্যান্য সব কর্মকাণ্ডই আসলে তাদের ইউএনওদের করতে হবে বলে তিনি মনে করছেন। ফলে এখনো তারা আপিল করবেন কিনা এই বিষয়টি তারা এখনো সিদ্ধান্ত নেননি। এবং যারা রিটকারী রয়েছেন, যে দুটি রিটের আজকে রায় দেওয়া হয়েছে, সেই রিটকারীরা যেটি বলছেন, এর ফলে কিন্তু ইউএনওরা যে ক্ষমতা ছিল তারা কিন্তু একচ্ছত্র ক্ষমতা পালন করতেন, বিভিন্ন কমিটি রয়েছে সেই সব কমিটির যে ক্ষমতা পালন করতেন সেইটি হচ্ছে না, কারণ 33টি বাদ দেওয়া হয়েছে এবং 33-এর 2-এর যে পয়েন্টটি রয়েছে। জান্নাতুল, আপনি যেমনটি বলছিলেন এবং উপজেলা চেয়ারম্যানরাও যেমনটি বলছেন যে 17টি যে স্ট্যান্ডিং কমিটির তার সভাপতি থাকেন হচ্ছেন ইউএনও এবং সব ফান্ডিং আর্থিক হিসাব নিকাশ তারাই করেন, সেখানে উপজেলা পরিষদের কোনো খোঁজখবর নেওয়ার সুযোগ নেই আইন অনুযায়ী। তার মানে সামনে এই সুযোগটা ইউএনওর হাতেই রয়ে যাচ্ছে, শুধু জবাবদিহি করবেন। এগুলো কিন্তু সরকারি ফান্ডিং যে 17টি কমিটি, সেই কমিটিতে এটা কিন্তু 26, 28 এবং 35-এ বলা হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করবেন। তবে 33-এর যে 2 রয়েছে, এক্ষেত্রে উল্লেখযোগ্য 33-এর যে 2 রয়েছে সেখানে যে আর্থিক কার্যাবলী তাকে দেওয়া হয়েছে, সেই কাজের জন্য ইউএনওকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট জবাবদিহি করতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় খুব ছোট করে, সেটি হচ্ছে এখন ইউএনওদের যেই পদবি যেটি লেখা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, এই নামটিতে কি, এই শব্দ কয়েকটিতে কি পরিবর্তন আসবে এখানে? এটি যেটি উপজেলা পরিষদ, যে সেই উপজেলা কিছু কিছু জায়গায় আমরা উপজেলা প্রশাসন লিখতে দেখি, সেটি কিন্তু লেখা যাবে না, উপজেলা প্রশাসন লেখা যাবে না, লিখতে হবে উপজেলা পরিষদ। তবে ইউএনওর যে পদটি, সেই পদটিতে সাচিবিক দায়িত্ব তিনি পালন করবেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সাচিবিক দায়িত্ব পালন করবেন। এটি উপজেলা পরিষদের ক্ষেত্রে যে মুখ্য নির্বাহী কর্মকর্তা সেটি আর থাকছে না। হাইকোর্ট এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌস। ভূমির সব কাজ ডিজিটালাইজ করা হবে, জনগণের হয়রানি বন্ধে কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভূমি সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশ থেকে সব অনিয়ম দূর করতে কাজ করছে সরকার। এই নাম জারির কারণে সেবা সহজ হয়েছে, ভূমি কর অনলাইনে পরিশোধ করা যাচ্ছে। প্রবাসীদের সেবা নিশ্চিত করতে অনলাইন কল সেন্টার খোলা হয়েছে। প্রধানমন্ত্রী মানুষের ভূমি সেবা নিশ্চিতে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন। পরে তিনি ভূমি মন্ত্রণালয়ের 7টি সেবার উদ্বোধন করেন। সমগ্র বাংলাদেশের 1,38,000টি ম্যাপ ডিজিটাইজড হবে, প্লট ভিত্তিক জমির শ্রেণীর ডাটাবেস তৈরি হবে, নামজারির সাথে সাথে ডিজিটাল ম্যাপ ও খতিয়ান স্বয়ংক্রিয়ভাবে সংশোধিত হতে থাকবে। ভূমি সেবা অ্যাপ থেকে নাগরিকগণ জমির দৈর্ঘ্য, প্রস্থ, অবস্থান ও পরিমাণ তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন। ই নামজারির সাথে সাথে হোল্ডিং নম্বর সহ ভূমি উন্নয়ন করও স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়ে যাবে। মুক্তিযুদ্ধের সংগঠক ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি নূরে আলম সিদ্দিকী রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। ভোর 4:30টার দিকে তিনি মারা যান। নূরে আলম সিদ্দিকীর বয়স হয়েছিল ৭৯ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নূরে আলম সিদ্দিকী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ থেকে ৭২ সাল পর্যন্ত তিনি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নূরে আলম সিদ্দিকী। আরপিও সংশোধনের প্রস্তাব মঙ্গলবার নীতিগতভাবে অনুমোদন হয়েছে, তবে চূড়ান্ত অনুমোদন হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এই কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় কোনো প্রস্তাব আসলে সেটা আগে নীতিগত অনুমোদন হয়, এরপর চূড়ান্ত অনুমোদন হয়। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে তা চূড়ান্ত বলার সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ের ভোটিং হওয়ার পর চূড়ান্ত হয়, যা শোনা যাচ্ছে তা নাও তো হতে পারে বলে জানান ওবায়দুল কাদের। কালকে আলোচনা হয়েছে, আলোচনা হতেই পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে আপনি বলতে পারেন না যে এটা মন্ত্রিসভার আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত।
সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে আজ ভোর 4টার দিকে সিআইডির পরিচয় তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার সহকর্মীরা। তবে স্থানীয় পুলিশ ও সিআইডির ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান এই বিষয়ে তারা কিছু জানেন না। একজন সাংবাদিক সহ 2 জন প্রত্যক্ষদর্শী জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমবাগান এলাকার বাসা থেকে শামসুজ্জামানকে তুলে নেওয়া হয়। এ সময় বাড়ির মালিককে সিআইডি পরিচয়ধারী ব্যক্তিরা জানান শামসুজ্জামানের করা একটি প্রতিবেদনের বিষয়ে রাষ্ট্রের আপত্তি থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে। শামসুজ্জামানের থাকার কক্ষ তল্লাশি করে তার ব্যবহৃত একটি ল্যাপটপ, 2টি মোবাইল ফোন ও একটি পোর্টেবল হার্ড ডিস্ক নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। ভুয়া খবর দেওয়ার অভিযোগে প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। তবে মামলার বিষয়ে এখনো সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইন নিজস্ব গতিতে চলবে। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায় বা থানায় মামলা করে তাহলে পুলিশ ব্যবস্থা নিতেই পারে। তবে প্রথম আলোর সাংবাদিক যা করেছেন সেটা সঠিক নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আইন কিন্তু আইন নিজস্ব গতিতে চলে এবং আইন অনুযায়ী সমস্ত কিছু, রাষ্ট্র বলুন সবই আপনিও চলেন আইন অনুযায়ী। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে মানে বিচার চায় কিংবা সংক্ষুব্ধ হয়ে কোনো আপত্তি এই থানায় মামলা করেন, রুজু করেন, সেই অনুযায়ী পুলিশ কিন্তু ব্যবস্থা নিতেই পারে। আমি যতটুকু জানি একটা মামলা রুজু হয়েছে, সেই জন্যই সিআইডি, আমি সঠিকভাবে এখনো পরিষ্কারভাবে আপনার যেগুলি বলছেন উত্তর না দিতে মানে পারছি না, এই কারণে আমার কাছে সব রিপোর্টগুলো এখনো আসেনি। অপহরণের 8 দিন পর চট্টগ্রামের পাহাড়তলী থেকে শিশু আবিদা সুলতানা আয়নির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই উদ্ধার করেছে পিবিআই। ভোরে কাজীর দিঘির তারার পুকুর পাড় থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পিবিআইয়ের। এই ঘটনায় মোহাম্মদ রুবেল নামের স্থানীয় এক তরকারি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় ব্যবহার করা কিছু আলামত উদ্ধার করা হয়েছে। বিড়াল ছানা দেওয়ার লোভ দেখিয়ে আবিদা সুলতানা আয়নিকে অপহরণ করার অভিযোগে শিশুটির মা মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আমরা ডেড বডিটা পেয়েছি একটা বস্তাবন্দি অবস্থায়, এখানের একটা ডোবায়। এটা দেখানো মতে হলো যে আমরা যাকে রেখেছি আমাদের হেফাজতে, রুবেল যে তরকারি বিক্রেতা, যাকে নিয়ে আমাদের কাজ শুরু হয়েছে, তার দেখানো মতো কিন্তু আমরা ডেড বডিটা এখানে রিকভার করলাম। আমরা ওর সাথে জিজ্ঞাসাবাদে এটাও জানতে পেরেছি যে সে বাচ্চাটাকে অ্যাবিউজ করেছে, সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে এবং তারপরে সে তাকে মেরে ফেলেছে। পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মামলা দায়েরের পর রাতে নলবুনিয়া গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এদিকে সোমবার আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী নারী। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী জানান, লেমুপাড়ায় তরমুজ খেতে দিন মজুরদের রান্নার কাজ করতেন তিনি। সোমবার রাতে দিনমজুর রিয়াজ তাকে ধর্ষণ করে। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যায় তিনি। এদিকে জেলার মহিপুরে গতরাতে 3 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে, মামলা হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি বেশ কিছু ভবন ও প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে এনএসআই ও ফায়ার ব্রিগেড ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার পাশাপাশি সচেতনতামূলক পরিদর্শন কার্যক্রম চালাচ্ছে। সকাল 10:30 থেকে শুরু হয় এই কার্যক্রম। শুরুতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করে এনএসআই ও ফায়ার সার্ভিসের যৌথ দল। কেন্দ্রীয় রান্নাঘর, কেন্দ্রীয় অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই কেন্দ্র সহ কয়েকটি স্থান পরিদর্শন করা হয়। এ সময় হাসপাতালের বিভিন্ন ইউনিটের চরম অব্যবস্থাপনা দেখতে পায় যৌথ দল। তারা জানান, ঝুঁকিতে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যে কোনো সময় হতে পারে বড় দুর্ঘটনা। এদিকে আজ নিউ মার্কেট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল সহ শাহবাগের আজিজ মার্কেটেও পরিদর্শন কার্যক্রম চালাবে এনএসআই ও ফায়ার ব্রিগেডের এই দল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের গায়েব হওয়া গ্রাহকের 30,000 নথি উদ্ধার করা হয়েছে, যা প্রিন্ট করে সংরক্ষণ করা হবে। নথি গায়েবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন রাজুক চেয়ারম্যান। এই ঘটনায় কেউ সুবিধা নিতে পারবে না বলে দাবি করেছেন তিনি।
2019 সালের মে থেকে গত বছরের 6 ডিসেম্বর পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন পেতে আবেদনের প্রায় 30,000 নথি সার্ভার থেকে গায়েব হয়ে যায়। কিভাবে কেন এই বিপর্যয় তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে রাজুক। এরপর পুনরুদ্ধারে তোড়জোড় চালায় কর্তৃপক্ষ। তদন্তে নামে 3টি প্রতিষ্ঠান। তবে গায়েব হওয়া 30,000 নথি উদ্ধার হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় কেউ কোনো সুবিধা নিতে পারবে না বলে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে রাজুক। ইতিমধ্যে আরও 1 মাস আগেই আমরা ওই কাজগুলি আবার করতে শুরু করেছি। যারা আবেদনকারী তারা আবার তাদের যে কাগজগুলি আপলোড করেছে, এগুলি কাজ চলমান এবং নতুন কাজও চলমান। কোনো নথি আমাদের আলটিমেটলি এখন মিসিং নেই, সবই আমরা ফিরে পেয়েছি। নথি গায়েবে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটির কার্যক্রম এখনও চলছে। কারা জড়িত তা তদন্তে বুয়েট সাইবার পুলিশ ও কম্পিউটার কাউন্সিল কাজ করছে। কী জন্য এটা ঘটেছে, কে দায়ী এবং আমাদের ভবিষ্যতে কী করণীয়, এটা তদন্ত চলমান। আবার সাইবার ক্রাইমে মামলাও করেছি, তারাও তদন্ত করছে। সুতরাং আমাদের দিক থেকে কোনো দুর্বলতা নেই। আমরা যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা রিপোর্ট পাওয়ার আগে তো নিতে পারছি না। রাজুক চেয়ারম্যান জানান, তদন্তকারী সংস্থাগুলো প্রাথমিকভাবে জানিয়েছে এটি হ্যাক হয়েছে, কিন্তু কে করেছে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেগমপাড়ায় বাংলাদেশিদের বাড়ি ঘরের বেসরকারি তথ্য পেলেও সরকারিভাবে কোনো তথ্য কানাডা দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে.এম. আব্দুল মোমেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এই কথা জানান তিনি। পশ্চিমা দেশগুলো মুখে যাই বলুক, তাদের দেশে মানি লন্ডারিং হোক সেটাই চায় বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তাদের একটি আইন আছে, প্রাইভেসি অ্যাক্ট। সেই প্রাইভেসি অ্যাক্টের মাধ্যমে তারা ওই দেশে আমাদের দেশের লোকেরা যারা টাকা নিয়ে গেছে তার সম্পর্কে কোনো তথ্য দিতে নারাজ। তারা ইনডিরেক্টলি দে এনকারেজ এই মানি লন্ডারিং। তারা তাদের দেশে আপনি টাকা বিনিয়োগ করলে ওই দেশের আপনার রেসিডেন্সি দেয়, ওই দেশের সিটিজেনশিপ দেয়। আপনার এইগুলো বিভিন্ন দেশে এই প্রথা চালু আছে। ফেসবুকে ভুয়া আইডি খুলে টার্গেট করেন ফ্রিল্যান্সারদের। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সখ্যতা গড়ে দেন কম দামে ডলার বিক্রির প্রস্তাব। নিজের টাইমলাইনও দেন ডলার বিক্রির বিজ্ঞাপন। কেউ যোগাযোগ করলে মোবাইলে ব্যাংকিংয়ে টাকা নিয়ে বন্ধ করে দেন যোগাযোগ। 1 বছরে 30টি আইডি থেকে অর্ধ কোটি টাকা হাতিয়েছেন নারায়ণগঞ্জের জাকির হোসেন। সম্প্রতি ধরা পড়েন গোয়েন্দাদের হাতে। নটরডেম কলেজ থেকে সদ্য এইচএসসি পাশ করা ইহসান ইফতেখার লাবিব অনলাইনে করেন ওয়েব ডেভেলপার হিসেবে ফ্রিল্যান্সিং। সার্ভার ডোমেইনের বিল পরিশোধের জন্য তার দরকার হয় ডলারের। গত বছরের 28 সেপ্টেম্বর রাতে হঠাৎ তার বিল পরিশোধের জন্য দরকার পড়ে $300। কোনো উপায় না দেখে কিছুদিন আগে ফেসবুকে পরিচিত একজনের বিজ্ঞাপন দেখে তার সাথে যোগাযোগ করেন। মোবাইল ব্যাংকিংয়ে 31,000 টাকা পাঠানোর পর ওই আইডি থেকে ব্লক দেওয়া হয় লাবিবকে। তার প্রোফাইলটা এত সুন্দর করে সাজানো, আসলে বোঝার কোনো উপায় নাই যে এটা ফেক প্রোফাইল। তো আমি তার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিই আমার ব্যাংক থেকে। দেন টাকা পাঠানোর কিছুক্ষণ পরে সে আমাকে ব্লক দিয়ে দেয়। তো ব্লক যখন দেয় তখন তো বুঝতে পারি যে স্ক্যামের শিকার হয়েছে। বিষয়টি গোয়েন্দা সাইবার বিভাগকে অবহিত করলে তদন্তে খোঁজ মেলে নারায়ণগঞ্জের জাকির হোসেনের। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জাকিরকে। জাকিরের মোবাইল বিশ্লেষণ করে দেখা যায় 30 থেকে 40টি ভুয়া ফেসবুক আইডি। এসব আইডি থেকে মাঝে মধ্যে কম দামে ডলার বিক্রির বিজ্ঞাপন দিত সে। অন্যের টাকা হাতে পেয়ে বিচ্ছিন্ন করত যোগাযোগ। এভাবেই 1 বছরে অর্ধ কোটি টাকা হাতিয়েছে জাকির। একটি অ্যাকাউন্ট থেকে যখন 10 থেকে 15 জনের সাথে এরকম প্রতারণা করা হয়, সপ্তাহখানেকের মধ্যে এই অ্যাকাউন্ট আপাতত উইথড্র করে সে আরেকটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেম স্টাইল। এই স্টাইলে অ্যাবাউট 60 থেকে 70 জনকে সে গত কয়েক মাসে এইভাবে প্রতারণার শিকার করে। পুলিশ জানায় নিজে ফেসবুকে পেজ খুলে সেটার বুস্ট করাতে গিয়ে প্রতারিত হওয়ার পর নিজেই নামেন প্রতারণায়। ফেসবুক অ্যাকাউন্টে বুস্ট আপে কিন্তু সে অনলাইনে পেমেন্টের একটা বিষয় থাকে এবং এটি পেমেন্টে ডলারই হয়, আপনারা জানেন। সেই ক্ষেত্রে সে তার ভাষ্য যে সে তখন এইরকম প্রতারিত হয়েছে এবং সে মন্তব্য করেছে যে যদি আমিও করি এটা তো বেশ ভালো একটা পদ্ধতি। প্রতারণার টাকার বেশিরভাগই নেশা ও জুয়ার পেছনে খরচ করেছে জাকির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশি সময় ধরে ছুটি কাটাচ্ছেন। মামলার বাদীর আইনজীবীর অভিযোগ, এতে বিঘ্নিত হচ্ছে তদন্ত কার্যক্রম। পুলিশ বলছে তাদের কর্মস্থলে অনুপস্থিতির জন্য অসুস্থতাই কারণ।
ডায়ালাইসিসের দাম বাড়ানোর প্রতিবাদে গত 10 জানুয়ারি চট্টগ্রামে গ্রেপ্তার হন মোস্তাকিম নামে এক ব্যক্তি। তার স্বজনদের অভিযোগ, থানা হেফাজতে মোস্তাকিমের উপর নির্যাতন চালায় পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমুদ্দিন ও এসআই আব্দুল আজিজ। জামিনে ছাড়া পাবার পর 22 ফেব্রুয়ারি মোস্তাকিমের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার শাহনেয়াজ খালেদ। এদিকে মামলা হবার আগের দিনেই অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে যান ওই দুই পুলিশ কর্মকর্তা। তদন্ত সাপেক্ষে দেখা যাবে আসলে কে প্রকৃত দোষী কিংবা দোষী নয়। আর আপনি জানেন যে অফিসার ইনচার্জ হি ওয়াজ অন লিভ এবং উনি অসুস্থতাজনিত একটি প্রতিবেদন দিয়েছেন, তো উনি সুস্থ হলে জয়েন করবেন। আদালতে জমা দেওয়া নথিতে ওই দুই পুলিশ সদস্যের 4 দিন ছুটি নেওয়ার কথা উল্লেখ করা হলেও 1 মাসেরও বেশি সময় ধরে তারা কর্মস্থলে অনুপস্থিত। এতে বিঘ্নিত হচ্ছে তদন্ত কার্যক্রম, দাবি বাদীপক্ষের আইনজীবীর। 4 দিন 5 দিনের জন্য ছুটি নিলেন, আবার একই সময় থেকেই 1.5 মাস ধরে ওনারা অনুপস্থিত। এটা তো অবশ্যই মামলার যে ইনগ্রেডিয়েন্টস আছে এবং মামলার যে তদন্ত কার্যক্রম রয়েছে সেটা তো অবশ্যই ব্যাহত হবে। অন্যদিকে আন্দোলনের ঘটনায় পুলিশি কাজে বাধার অভিযোগে মোহাম্মদ মোস্তাকিম সহ 60 জনের বিরুদ্ধে পুলিশ যে মামলা করেছিল সেই মামলারও তদন্ত চলমান। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে 18 জনই বাংলাদেশি। এ ঘটনায় এখনও নিখোঁজ 2 বাংলাদেশি। নিহত বাংলাদেশিরা হলেন গাজীপুরের ইমাম হোসেন রনি, নোয়াখালীর শহীদুল ইসলাম ও মোহাম্মদ হেলাল, কুমিল্লার মামুন মিয়া, রাসেল মোল্লা ও গিয়াস হামিদ, চাঁদপুরের রুকু মিয়া, কক্সবাজারের মোহাম্মদ আসিফ, সিফাতুল্লাহ ও মোহাম্মদ হোসেন, যশোরের মোহাম্মদ নাজমুল, রনি এবং লক্ষ্মীপুরের সবুজ হোসাইন। সৌদি আরবের কনসুলার জেনারেল জানিয়েছেন বাসটিতে 47 যাত্রী ছিলেন, তাদের মধ্যে 35 জনই বাংলাদেশি। এখনও 2 বাংলাদেশির কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছেন স্বজনরা। ওমরার যাত্রী পরিবহনের সময়ে বাসটি সৌদি আরবের আসির প্রদেশে দুর্ঘটনায় পড়ে এবং আগুন ধরে যায়। এতে কমপক্ষে 22 জন নিহত হন। সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত 14 বাংলাদেশের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলায়। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরে তাদের বাড়িতে চলছে শোকের মাতম। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। নিহতদের মধ্যে 2 জনের বাড়ি নোয়াখালীতে। তারা হলেন জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদ শহীদুল ইসলাম। লক্ষ্মীপুরের সবুজ হোসাইনের বাড়িতেও চলছে শোকের মাতম। গত 3 বছর ধরে সবুজ হোসেন সৌদি আরবে কর্মরত ছিলেন। নিহত মামুন মিয়া ও রাসেল মোল্লার বাড়ি কুমিল্লায়। উমরা পালন করার জন্য সে কর্মস্থল থেকে রওনা দিছে, সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে খবর পাইছি কালকে আমরা, তো রাত্রি জানতে পারি সে মারা গেছে। সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, আমার বাইরে যেন দেশে আনে, আমার বাইরে। সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত নোয়াখালীর শহীদুল ইসলামের বাড়িতে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী আবু নাসের। আমরা জানবো তার কাছ থেকে। আবু নাসের, ওই বাড়ির পরিবেশ এখন কি সেটি আমরা বুঝতে পারছি, একটু জানতে চাইবো যে সৌদিতে তাদের সহকর্মী অন্য যারা ছিল তাদের সাথে পরিবার নিশ্চয়ই কথা বলেছে, মরদেহ আনা, সেখানের পরিবেশ সব মিলে জানাবেন। আমি এখন আছি নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম রামনারায়ণপুর গ্রামে হেলাল উদ্দিনের বাড়িতে। এই বাড়িতে হেলাল উদ্দিন বড় হয়েছেন এবং এখান থেকেই তিনি গত 3 বছর আগে গত বছর ফেব্রুয়ারি মাসের 10 তারিখে সৌদি আরবে যান এবং আভা শহরে তিনি একটি রেস্টুরেন্টে চাকরি করছিলেন এবং গত পরশু তিনি মক্কা নগরীতে হজ পালনের উদ্দেশ্যে 4 সহকর্মী সহ যাত্রা শুরু করেন এবং যাত্রার আগ মুহূর্তে পরিবারের সাথে কথা বলেন। তার সহধর্মিনীর সাথে আমাদের কথা হয়েছে, তিনি জানিয়েছিলেন যে সবার কাছে দোয়া চেয়েছেন এবং বাসে উঠেও সর্বশেষ কথা বলেছিলেন। এই হচ্ছে পরিবারের সাথে শেষ কথা। তো তার এই অকাল মৃত্যু সংবাদ শুনে পুরো পরিবারটি হতবিহ্বল হয়ে পড়েছে, কান্নায় ভেঙে পড়েছে। খবর পাওয়ার পর থেকে এখানে আসলে শোকের মাতম বইছে। শুধু তার যেই মা বাবা নেই, আমরা জানি 3 বছর আগে বাবা গত হয়েছেন, তিনি ওষুধ প্রশাসনে চাকরি করতেন এবং একমাত্র ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। 4 ভাই বোনের মধ্যে হেলাল উদ্দিন তৃতীয়
এবং তার এই এলাকার লোকজন তার সংবাদ পেয়ে অসংখ্য মানুষ আসছে এই বাড়িতে ভিড় জমাচ্ছেন এবং সবাই বলছেন যে হেলাল উদ্দিন অত্যন্ত বিনয়ী ভদ্র নম্র একজন ছেলে ছিলেন। তিনি সংস্কৃতিমনা একজন ছেলে, ভালো গান করতেন এবং তার গানের অনেকেই অনুরাগী রয়েছেন। তারা বলছেন যে তার এই অকাল মৃত্যুতে সবাই হতবিহ্বল হয়ে গেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে চকিদার, দফাদার, গ্রামের মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা একের পর এক আসছেন এবং পরিবারটিকে সান্ত্বনা দিচ্ছেন। তো সবার একটি অনুরোধ রাষ্ট্রের কাছে, সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে তার লাশটি শনাক্ত করে যেন পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমরা এখানে থাকা অবস্থায় এখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম্বাসির সাথে কথা বলেছেন মুঠোফোনে। তিনি জানিয়েছেন যে, কথা শেষ করে তিনি জানিয়েছেন যে তাদেরকে জানানো হয়েছে যে এটি আসলে কবে নাগাদ মরদেহ এই বাড়িতে হস্তান্তর করা হবে সেটি এখনো অনিশ্চয়তা রয়েছে এবং তারা অনেক আনুষ্ঠানিকতা রয়েছে। বিশেষ করে যেহেতু দগ্ধ হয়েছে, ডিএনএ টেস্ট করার পর এটি নিশ্চিত হয়ে তারপর হস্তান্তর করা হবে। তো এই পরিবারের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, ওই বাসে যে 4 জন ছিলেন তার মধ্যে 3 জনে মারা গেছেন এবং তার মধ্যে যে 3 জন মারা গেছেন এর মধ্যে সেনবাগের শহীদুলও ছিলেন। শহীদুলের বাড়ি শাহিদুল, তাকে শহীদুল বলা হলো, তার পাসপোর্টে আমরা দেখেছি এবং তাকে শাহিদুল হিসেবে রয়েছে। এবং শাহিদুলের পাশাপাশি দুর্ঘটনায় 14 জন নিহতের নোয়াখালীতে যে শহীদুল ইসলাম তার বাড়ি থেকে আমরা জানছিলাম বিস্তারিত। অগোছালোভাবেই চলছে নতুন শিক্ষাক্রম। শিক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে তা নিয়ে পরিষ্কার ধারণা পাচ্ছেন না শিক্ষকরা। সেই সঙ্গে আগামী বছর 8ম এবং 9ম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও পর্যাপ্ত প্রস্তুতি নেই বলছেন শিক্ষা গবেষকরা। অবশ্য এনসিটিভি বলছে সমস্যা সমাধানে কাজ চলছে। চলতি বছর থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। এরপরই পাঠ্য বইয়ের বেশ কিছু বিষয় নিয়ে ওঠে ব্যাপক সমালোচনা। এ অবস্থায় গত 14 মার্চ প্রচলিত নিয়মে এই 3 শ্রেণীতে পরীক্ষা নেওয়া হবে না বলে বিজ্ঞপ্তি দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, কিন্তু সেই পরীক্ষা হবে শ্রেণীভিত্তিক মূল্যায়ন, অভিভাবক, শিক্ষার্থী ও সহপাঠীদের মূল্যায়নের ওপর। অথচ এই মূল্যায়ন কিভাবে হবে সে সম্পর্কে এখনো পরিষ্কার ধারণা নেই শিক্ষকদের। আগে শিক্ষার পরিবেশটা নিশ্চিত করতে হবে, তারপর নিঃসন্দেহে আমাদের এই উদ্যোগটি আমরা বাস্তবায়নের ক্ষেত্রে সকল অসুবিধা দূরীকরণের মাধ্যমে একটু সৃজনশীল কিছু শিক্ষার্থীদেরকে দিতে পারবো। আগামী বছর 8ম ও 9ম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর সিদ্ধান্ত এনসিটিভির, অথচ এখনও পাণ্ডুলিপি লেখার কাজই শুরু হয়নি। সেই সঙ্গে রূপরেখা অনুযায়ী আগামী বছর বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থাকবে না, অথচ এর জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে না। শিক্ষাবিদরা বলছেন, এরকম অগোছালোভাবে নতুন শিক্ষাক্রম চললে শিক্ষার্থীদের উপরও নেতিবাচক প্রভাব পড়বে। শুরু থেকেই কোনো বিশেষজ্ঞ পর্যায়ের বা কোনো থিঙ্ক ট্যাঙ্ক বা কোনো কারোর যে সহযোগিতা, পরামর্শ বা অংশগ্রহণ আছে বলে আমার জানা নেই। এনসিটিভি অবশ্য বলছে, নতুন শিক্ষাক্রমের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা হচ্ছে। সেই সঙ্গে আগামী বছরের জন্য চলছে জোর প্রস্তুতি। শিক্ষা কর্মকর্তা, অভিভাবক, আমরা এই বণিক সমিতি মানে ফেডারেশন, এইভাবে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের, এভাবে আমরা অনেকের কাছে যে মতামত পেয়েছি, সেই মতামতের উপর ভিত্তি করেই কিন্তু এটা প্রণয়ন করা হয়েছে। নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণও পর্যাপ্ত নয় বলছেন শিক্ষা গবেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে এছাড়াও থাকছে বড় প্রতিষ্ঠানের কাছে জিম্মি পোল্ট্রি খাত, ডিলারশিপের বাইরে খামারিরা বেশি দামে কিনছেন বাচ্চা ও খাবার। মাদারীপুরে গম খেতে ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তায় কৃষক, কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ায় অভিযোগ।
পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে আজ। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে আগামী 3 দিন সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এদিকে আজ সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার উত্তর পশ্চিম দিক দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। এছাড়া দেশের অন্য অঞ্চলগুলোই বয়ে যেতে পারে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এসব এলাকার নদীবন্দরসমূহে 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেটে 51 মিলিমিটার। বড় কিছু প্রতিষ্ঠান ডিলারশিপ এবং বিক্রয় প্রতিনিধির মাধ্যমে পোল্ট্রি শিল্পে এক ধরনের দাদন ব্যবসা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। ডিলার থেকে বাচ্চা, ওষুধ আর খাদ্য কিনে বড় মুরগি নির্ধারিত দামেই বেচতে হয় নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছে। ফলে খামারিরা পড়েছেন জিম্মি দশায়। আর ডিলারশিপের বাইরে থাকা ছোট খামারিরা বেশি দামে বাচ্চা, খাদ্য আর ওষুধ কিনে টিকে থাকতে পারছে না ব্যবসায়। সরেজমিন অনুসন্ধানে পোল্ট্রি শিল্পে সংকটের এই চিত্র উঠে আসে। গাজীপুরের কালিয়াকৈর মহরাবহ গ্রামে প্রায় 10 বছর ধরে পোল্ট্রি খামারের সঙ্গে যুক্ত মহর আলী। শুরুর দিকে ব্যবসা ভালো হলেও গত কয়েক বছর ধরেই পোল্ট্রি খাদ্য ও বাচ্চার দাম বেড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তার। এতে পুঁজি হারিয়ে ডিলারের কাছ থেকে বাকিতে বাচ্চা ও খাদ্য কিনছেন তিনি। ডিলারের মুরগি দেয়, সব দেয়, তাই আমরা ওনাদের দেখতে পেলাম করে ওই আমরা মুরগি টেয়া দিব না, তো টেনে ঘুরাইব। একই অবস্থা দুবাইল গ্রামের চান মিয়ারও। বারবার লোকসানে পড়ে তিনিও হারিয়েছেন পুঁজি। বাধ্য হয়ে তাই দ্বারস্থ হন ডিলারের। কোম্পানি নিজের হাতে কারবার, ওরা তো খাদ্যের মধ্যে লাভ করে যাচ্ছে, বাচ্চা লাভ করে যাচ্ছে, সময়তে ফিটে কিছু মুরগিতে কিছু লস দেওয়া বেশি, ও গায়ে বাজে না। এখন আমার খালি মুরগি বিক্রি করে না। সরেজমিনে দেখা যায় পোল্ট্রি ফিড ডিলার বা বিক্রয় প্রতিনিধির মাধ্যমে কিনলে প্রতি বস্তার দাম 3200 টাকা। অথচ বড় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি এমন খামারির জন্য সেই খাদ্যের দাম 3600 টাকা। একইভাবে প্রতিটি বাচ্চার জন্য দিতে হচ্ছে বাড়তি 10 টাকা। 10 টাকা কেজিতে সে যদি সেভ করে 2000 কেজিতে তার 20,000 টাকা ব্যবসা হয়ে যাচ্ছে। আমি খামারি খাদ্য মের খেয়ে যাচ্ছি, আমি আমার বাচ্চাও মের খেয়ে যাচ্ছি, আমার মুরগি বিক্রি তো আমি মের খেয়ে যাচ্ছি। যে কর্পোরেট গ্রুপগুলোর কথা বলা হচ্ছে তারাই কি সব কিছু নিয়ন্ত্রণ করবে? তারা আজকে দাম কমিয়ে আজকে 160 টাকা করলো, তাহলে আমার প্রশ্ন 3 দিন আগে কেন তারা 220-230 টাকায় বিক্রি করছে? এই বিষয়টা আমরা দেখছি। আমি চাই যে আমাদের যে প্রান্তিক চাষি, প্রান্তিক খামারিদের আপনার যেভাবে হোক প্রোটেকশন দিতে হবে। খামারিরা বলছেন চুক্তিবদ্ধরা নির্ধারিত দামে মুরগি বিক্রি করতে বাধ্য বলে তাদের লাভ হয় কম। আবার বড় প্রতিষ্ঠানগুলো বহু খামারের মুরগি একই সঙ্গে সরবরাহ পায়। এ কারণে মুরগির বাজার থাকে তাদের নিয়ন্ত্রণে। বড় বড় কোম্পানির কাছে অসহায় খামারিরা। তারা বলছেন এরকম করে অস্থিরতা না করে যদি একটি যৌক্তিক নিয়ন্ত্রিত বাজার হয় তাহলেই তাদের কাছে অনেকটাই লাভজনক এই পোল্ট্রি শিল্প। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। ভরা মৌসুমে বাজারে নতুন পেঁয়াজের দর পতনে বিপাকে পড়েছেন ঝিনাইদহের চাষিরা। হাটবাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় প্রতি কেজির দাম নেমেছে 15 টাকায়। এতে বাম্পার ফলনের পরও লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। এ অবস্থায় পেঁয়াজের ন্যায্য মূল্য নির্ধারণের দাবি তাদের। চলতি মৌসুমে ঝিনাইদহে ৯,৭৫৪ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ৩১০ হেক্টর কম। তবে বাম্পার ফলন হয় প্রতি বিঘাতে ৮০ থেকে ৯০ মণ পেঁয়াজ ঘরে তুলছেন কৃষক। আগাম জাতের পেঁয়াজ প্রতি মণ ৯০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হয়, হাসি ফোটে কৃষকের মুখে। কিন্তু গত এক সপ্তাহ ধরে দাম কমেছে মণ প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা। স্থানীয় বাজারে যা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা কেজি দরে। এতে উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় চাষিরা। এক সপ্তাহ আগে ১১০০-১১৫০ টাকা বিক্রি করেছি। বর্তমানে পেঁয়াজের বাজার কম। ৭০০ টাকা মন বিক্রি করলাম, এতে আমার খরচ উঠবে না, আমার নিম্নত ২০-৫০ হাজার টাকা লস হয়ে যাবে। ৬০০ থেকে ৯০০ টাকা, যা বিগত বাজারে ছিল ৯০০ থেকে ১২০০ টাকা। পার মনে ৩০০ টাকা কম। এ দামে পেঁয়াজ বেচে চাষিরা অনেক লোকসান হচ্ছে।
আবহাওয়া ভালো থাকায় এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, আর বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে বলছেন কৃষি কর্মকর্তা। উপজেলাগুলোর মধ্যে শুল্কপা অন্যতম। এবছরে ৮,১৯০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাইয়ের প্রভাব কম থাকায় এবং মাঠ পর্যায়ে তদারকিতে আমাদের পেঁয়াজের ফলন ভালো হয়েছে। ভরা মৌসুমে শুধু আমদানি বন্ধ নয়, বাজারে পেঁয়াজের ন্যায্য মূল্য নির্ধারণ করে দেওয়ার দাবি জানিয়েছেন প্রান্তিক কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদারীপুরের রাজৈরে গম খেতে ভয়ঙ্কর ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তায় কৃষক। তাদের অভিযোগ, কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ায় সময় মতো খেতে ওষুধ দেয়া সহ অন্যান্য ব্যবস্থা নেওয়া যায়নি। তবে কৃষি বিভাগ বলছে, কিছু জমিতে ব্লাস্ট রোগ দেখা গেলেও ব্যাপক সংক্রমণ না হয় গমের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা নেই। রাজৈর উপজেলার নরারকান্দি গ্রামের কৃষক ইব্রাহিম মোল্লা চলতি বছর গম চাষ করেছেন 10 কাঠা জমিতে, কিন্তু গম পাকার আগ দিয়ে পেনিকেল ও ব্লাস্ট রোগে পুরো ক্ষেতের ফসল আক্রান্ত হওয়ায় দিশেহারা তিনি। আমার গম খেতে পয়লা ভালোই ছিল, এখন মনে করেন এমন রোগ ধরছে, এখন গম খেত আমার চালানি উঠবে না, আমার খুব অবস্থা খারাপ। গম খেতে পেনিকেল ও ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় তার মতো আরও অনেক কৃষক। এ বিষয়ে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কোনো পরামর্শ বা সহায়তা নেই বলে অভিযোগ তাদের। পাহাড় উপরে আসছে বাদে গম কালো হয়ে গেছে, গমের ভিতর শস্য বেশি একটা ভালো হয় নাই। কৃষি অফিসের থেকে কোনো লোক আইসে আমাদের সহায়তা দেয়নি, আমার নিজের সহায়তাই করছি, বুঝলেন, তারা কোনো বুদ্ধি পরামর্শ আমাদের দেয় নাই। গত বছর করছিলাম, ভালো ফলন হয়েছে, এবার যা করছি মাথা সেহন হয়ে গেছে, সাপকে গেছে, কি রোগ হয়েছে কইতে কালো হয়ে গেছে, এবার ওর দেখো ফসল পামু না। তবে উৎকণ্ঠার কিছু দেখছে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিছু জমিতে ব্লাস্ট রোগ দেখা দিলেও গম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সংকট হবে না বলছেন এই কর্মকর্তা। তেমন কিছু হয়নি, 2-1 জায়গায় হয়তো আমাদের যে লুসমার্ট যেটা ছত্রাক সেটা হয়েছে এবং তার যে প্রতিকার ব্যবস্থা ছত্রাকনাশক সেটি প্রয়োগ করা হয়েছে। এখন পর্যন্ত ওইরকম কোনো ক্ষতি হবে এরকম কোনো রিপোর্ট আমরা পাইনি। চলতি বছর জেলার 5 উপজেলায় প্রায় 5,500 হেক্টর জমিতে গম চাষ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে 18,952 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে চলছে অষ্টমীর পূর্ণ স্নান উৎসব। ব্রহ্মপুত্র নদে স্নান উৎসবে ঢল নামে লাখো পুণ্যার্থীর। এই উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় বসেছে মেলা। দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। উৎসবমুখর পরিবেশে চলে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই পুণ্য স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। পাপ মোচন ও পুণ্য লাভের আশায় ব্রহ্মপুত্র নদের তীরে ভিড় করেন লাখো পুণ্যার্থী। নারায়ণগঞ্জে মঙ্গলবার রাত 9:18 স্নানের লগ্ন শুরু হয়। স্নানকে ঘিরে নদের তীরে 18টি ঘাটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে পৌর ঘুরকা মহাশ্মশান ঘাটে পুণ্য স্নান রূপ নিয়েছে উৎসবে। দূর দূরান্ত থেকে আসছেন হাজারো পুণ্যার্থী। স্নান করলাম, দেহ মন পবিত্র হলো, এখন যেন ভগবানের প্রতি আর একটু বিশ্বাস বাড়ে। এই অষ্টমীটিকে বলা হয় বুধাষ্টমী। এই অষ্টমীটি সাধারণত পাওয়া যায় না। অষ্টমী স্নান উপলক্ষে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল সহ বিভিন্ন জায়গায় পুণ্যার্থীরা জড়ো হন পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে। তিথি অনুযায়ী ঠান্ডা ভালো, এই জন্য সবাই আর কি আসতেছে স্নান করতে। যেন সকলেই নিরাপত্তার ভিতরে থেকে তাদের এই অষ্টমী স্নান সুন্দরভাবে শেষ করতে পারে, এই বিষয়ে আমরা তৎপর রয়েছি। প্রতিবারের মতো এবারও কিশোরগঞ্জ শহরের দয়াময়ী মন্দিরের পাশে বসেছে 3 দিনব্যাপী মেলা। এছাড়া ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ি, কাচারি মাঠ ও রামপুর বাজারে বসেছে অষ্টমীর মেলা। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। মিয়ানমারে সুচির দলকে বিলুপ্ত করল জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন। 40 দলকে অবৈধ ঘোষণা। দ্বিতীয় টি-20তে টসে জিতে টাইগারদের বিপক্ষে ফিল্ডিংয়ে আয়ারল্যান্ড, খেলায় বৃষ্টির বাধা। চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রসহ মধ্য আমেরিকায়
10 দিনের সফরে গেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। এ সময় মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তার। এদিকে মার্কিন হাউস স্পিকার সাই ইং ওয়েনের সাথে সাক্ষাৎ করলে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে চীন। চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র বলেন, তাইওয়ানের প্রেসিডেন্ট ম্যাকার্থির সাথে যোগাযোগ করলে তা এক চীন নীতির লঙ্ঘনের আরেকটি প্ররোচনা হিসেবে বিবেচিত হবে। এটি চীনের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করবে এবং তাইওয়ান প্রণালীর শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করবে। আগামী 30 মার্চ লাতিন আমেরিকায় যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের যাত্রা বিরতিতে অবস্থান করবেন ওয়েন। সে সময় নিউ ইয়র্কে ভাষণ দেবেন তিনি। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ওয়েন সাক্ষাৎ করবেন কিনা তা এখনো জানা যায়নি। পাকিস্তানের প্রধান বিচারপতির ক্ষমতা কমানোর পরিকল্পনা করছে দেশটির সরকার। এতে দেশটিতে রাজনৈতিক সংকট আরও প্রকট হওয়ার শঙ্কা করা হচ্ছে। পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছেন দেশটির আইনমন্ত্রী আজম নাজির। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, প্রধান বিচারপতির শক্তি খর্ব করতে আইন না হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। এরপরই বিলটি সংসদে পেশ করা হলো। প্রস্তাবিত বিলটি অনুমোদনের জন্য জাতীয় পরিষদের আইন ও বিচার সংক্রান্ত স্থায়ী কমিটির কাছে পাঠিয়েছে পার্লামেন্ট। আজ জাতীয় পরিষদের আইন ও বিচার সংক্রান্ত স্থায়ী কমিটি এই বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে। মিয়ানমারে অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি সহ 40টি দলকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। সামরিক সরকারের নির্বাচনী আইনে নিবন্ধন না করায় মঙ্গলবার দলগুলোকে অবৈধ ঘোষণা করা হয়, জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। 2020 সালে মিয়ানমারের নির্বাচনে বড় জয় পায় অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। তবে ভোট জালিয়াতির অভিযোগে পরের বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। কারাগারে পাঠানো হয় এনএলডি প্রধান সূচিসহ অনেক নেতাকে। গত জানুয়ারিতে দেশের সব রাজনৈতিক দলকে নতুন নির্বাচনী আইনে 2 মাস অভ্যুত্থানের পর থেকে হামলা ও সংঘর্ষে এ পর্যন্ত 3000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি মানবাধিকার ও পর্যবেক্ষক দলের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্কটল্যান্ডে প্রথমবারের মতো মুসলিম ফার্স্ট মিনিস্টার হলেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসেফ। স্কটিশ পার্লামেন্টের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। 5 সপ্তাহের লড়াই শেষে ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন হামজা ইউসেফ। এডিনবরায় দেয়া বিজয়ী ভাষণে তিনি বলেন, স্কটল্যান্ডের জনগণের স্বাধীনতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। নিকোলা স্টার্জেনের উত্তরসূরি হিসেবে এসএনপির নেতৃত্ব দেবেন ইউসেফ। চট্টগ্রামে বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টি-20 বৃষ্টির কারণে শুরু হতে দেরি হচ্ছে। এর আগে টস জিতে আইরিশরা বোলিং নেয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টি। চট্টগ্রামের আকাশে সকাল থেকেই ছিল মেঘ। 2টায় খেলা শুরুর কথা থাকলেও এর 15 মিনিট আগে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থামায় মাঠ পরিদর্শন করে খেলার শুরুর সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা। মেঘলা আবহাওয়া এবং বাতাসের সুবিধা নিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান আইরিশ অধিনায়ক স্টার্লিং। আগের ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়ে এই ম্যাচ খেলছে বাংলাদেশ, তবে আয়ারল্যান্ড একাদশে একটি পরিবর্তন। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টি-20 নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বৃষ্টি বাধায় কিন্তু খেলা শুরু হতে দেরি হয়েছে। বৃষ্টি এরই মধ্যে থেমে গিয়েছে আমরা জেনেছি। কখন আসলে খেলা শুরু হতে পারে এবং কত ওভারে শুরু হবে কি জানতে পেরেছেন? দেখুন, 2টায় শুরু কথা ছিল খেলা, যদিও বৃষ্টি হচ্ছে। আপনি বললেন যে বৃষ্টি থেমে গেছে, অবশ্যই এখন বৃষ্টি নেই, তবে এখনো মেঘলা। আর এখনো কাজ শুরু করেছে মাত্র মাঠ কর্মীরা। সেখানে বলতেই হচ্ছে যে এখনো এক্সাক্ট টাইমটা ঘোষণা করা হয়নি কখন শুরু হচ্ছে। আর যদিও 1টা ঘন্টা থাকে হাতে, সেই ক্ষেত্রে কাটের ওভার হবে কিনা, কারণ 1 ঘন্টা যদি বৃষ্টি না হয় বা বৃষ্টি হওয়ার ছেড়ে যায় 1 ঘন্টার মধ্যে, সেহেতু কিন্তু নিয়ম থাকে যে কাটের ওভার হবে না, পুরো 20 ওভারেই খেলা হবে। সেটাই হবে কিনা বা 2 থেকে 3 ওভার কাটা হবে কিনা, সেটা হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। কারণ একেবারে বৃষ্টি ছেড়ে যাওয়ার পরে কাজ যখন শুরু হয় বা যখন টাইম ঠিক হয়ে যায়, হয়তো বা 3:20 বা 3:30 খেলা শুরু হবে, এরকম যদি হয় তখন এটা সিদ্ধান্তে আসে। সেই ক্ষেত্রে এখনো সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আমি দেখাতে চাই একটু যে এখনো বাতাস হচ্ছে অনেক এবং বৃষ্টি খুবই
হালকা ফোঁটা পড়ছে। যদি এমনটাই হয় তাহলে কিন্তু একটা সংখ্যা থেকে যায় যে 3:20 বা 3টায় খেলা 3:30 শুরু হবে কিনা। আপনি দেখেন 3টা পর্যন্ত হয়তোবা যে কোনো কাটেল ওভারে খেলা হবে না, এই নিয়ম আছে, বা 3:20 বা 3:30 শুরু হলে প্রত্যেক 3 ওভার বা 3 মিনিট বা 3.5 মিনিটে একটা ওভার কাটা হয়। যদি 3:30 সময় খেলা শুরু হয় সেই হিসেব করে কিন্তু ওভার কাটেল হবে। সেই ক্ষেত্রে বলতেই হচ্ছে যে এখনো ডিপেন্ড করছে ওয়েদারের উপর। ওয়েদারটা এখনো ওই রকম পর্যায়ে আসেনি যে খেলা শুরু করা খুব দ্রুত শুরু হওয়া সম্ভব। সেই ক্ষেত্রে যদিও থেমেছে, এটা একটা আশার বিষয় যে হয়তোবা বৃষ্টি না হলে, আমি যে সময়গুলো বলছি যে 3:30 অ্যারাউন্ড সেই সময় খেলা শুরু হতে পারে, তারপরেও অপেক্ষা করতে হচ্ছে, কারণ এখন আমার উপর হালকা বৃষ্টি পড়ছে। যদি এখন আবার বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু আবারও কাভার অন করে দিতে হবে, আবারও কিন্তু অপেক্ষা করতে হবে। যদি খেলা শুরু হয় সেক্ষেত্রে টস হেরে ব্যাট করতে হবে বাংলাদেশকে, এবং এই কন্ডিশনে সেটা তো বেশ চ্যালেঞ্জিং হবে। অবশ্যই সেটা তো চ্যালেঞ্জিং হবেই। অনেক বাতাস হচ্ছে, অনেক বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে উইকেটটা চেঞ্জ তো অবশ্যই হয়েছে। যদি বাতাস হয় সেখানেও কিন্তু অনেক এয়ার সুইং করবে, বল অনেক বেশি সুইং করবে, সেই ক্ষেত্রে ব্যাটসম্যানদের সমস্যা হবে। একটু বড় রান করা সেটা কিন্তু বড় বাধা হয়ে যাবে। তারপরে বাংলাদেশ তো ভালো দল, আপনি দেখেছেন যে প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাট করেছে, হয়তোবা একটু সমস্যা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে মাত্রই আবারও বৃষ্টি এসেছে, বুঝতেই পারছেন যে আমাদের একটু হলেও অবস্থা পরিবর্তন করতে হচ্ছে, এবং অনেক বৃষ্টি জোরে এসেছে, আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে বলতে হচ্ছে আবারও অপেক্ষা করতে হবে, এখনই কাভার অন করতে হবে, যেটা কিনা আমি ভিতরে এখানে দেখতে পাচ্ছি না। তারপরেও নিশ্চিতভাবেই কাভার দিয়ে ঢাকতে হবে, তারপরে আবারও অপেক্ষা করতে হবে। যদি এমনটা হতে থাকে, 5টা পর্যন্ত বৃষ্টি হয়, 4:30 থেকে 5টা পর্যন্ত বৃষ্টি হয়, তাহলেই কিন্তু বলতে হবে যে ম্যাচটা পরিত্যক্ত হতে পারে। মাজহারুল ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে 7-0 গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা। এই ম্যাচে 100তম আন্তর্জাতিক গোল পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। আরেক ম্যাচে জার্মানির বিপক্ষে 3-2 ব্যবধানে জয় পেয়েছে বেলজিয়াম। র্যাঙ্কিংয়ে কুরাসাও আর্জেন্টিনার ধারে কাছেও নেই, তাই অনেকের কাছে এই ম্যাচ ছিল মেসির মাইল ফলক অর্জনের ম্যাচ। ডাচ ক্যারিবিয়ান অঞ্চলের দলটির বিপক্ষে মেসি পেলেন তার 100তম আন্তর্জাতিক গোল, আর আর্জেন্টিনা পেয়েছে বিশাল জয়। শুধু 100তম গোল নয়, ম্যাচের 37 মিনিটে হ্যাট্রিকও পেয়ে যান এলএম10। এর আগে আর্জেন্টিনার জার্সিতে কখনো বিরতির আগে হ্যাট্রিকের দেখা পাননি পিএসজি তারকা। 102টি আন্তর্জাতিক গোলের পাশাপাশি এ পর্যন্ত 56টি অ্যাসিস্টও আছে তার নামে। তবে আন্তর্জাতিক গোল সংখ্যায় চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি। এ পর্যন্ত 122 গোল করে রোনালদো আছেন শীর্ষে, আর 109 গোল নিয়ে দুইয়ে ইরানের আলী দায়ী। এদিকে আর্জেন্টিনার হয়ে অনেক এগিয়ে মেসি। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বাতিস্ততার গোল সংখ্যা 56, আর 41 গোল নিয়ে আগুয়েরো আছেন 3-এ। এদিকে জার্মানি বেলজিয়ামের প্রীতি ম্যাচে প্রথম 10 মিনিটেই কারাস্কো আর লুকাকুর গোলে এগিয়ে যায় বেলজিয়াম। বিরতির আগে কুক সফল স্পট কিকে একটি গোল শোধ করলেও শুরুর সে ধাক্কা আর সামলে উঠতে পারেনি জার্মানরা। উল্টো ম্যাচের 79 মিনিটে ডি ব্রুইনার বেলজিয়ামের তৃতীয় গোলটি করে জার্মানিকে একরকম ম্যাচ থেকে ছিটকে দেন। শেষ দিকে গ্যানাব্রির গোল কেবল ব্যবধানই কমাতে পেরেছে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 3-2 গোলে হারিয়েছে বেলজিয়াম। 69 বছর পর জার্মানিকে হারালো বেলজিয়াম। ম্যাচে প্রথম 10 মিনিটেই কারাস্কো আর লুকাকুর গোলে এগিয়ে যায় বেলজিয়াম। বিরতির আগে কুক সফল স্পট কিকে একটি গোল শোধ করলেও শুরুর সে ধাক্কা আর সামলে উঠতে পারেনি জার্মানরা। উল্টো ম্যাচের 79 মিনিটে ডি ব্রুইনা বেলজিয়ামের তৃতীয় গোলটি করে জার্মানিকে একরকম ম্যাচ থেকে ছিটকে দেন। শেষ দিকে গ্রাবিনের গোলটি কেবল ব্যবধানই কমাতে পেরেছে। ইউরো বাছাই পর্বে হোঁচট খেল স্পেন। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে স্কটল্যান্ডের কাছে 2-0 গোলে হেরেছে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। দারুণ সব ফুটবলারের মিশেলে গড়া স্পেন দলের সামনে স্কটল্যান্ড কিছুটা দুর্বলই বটে। কাতার বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে নতুন অভিযানে দুর্দান্ত শুরু করেছিল স্পেন, কিন্তু পরের ম্যাচেই ফের হোঁচট খেল লা রোজা। ম্যাচের 7 মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ম্যাকটোমিনের জোরালো শট জালের ঠিকানা খুঁজে পায়। দ্বিতীয়ার্ধে নিজের ও দলের লিড দ্বিগুণ করেন ম্যাকটোমিনে। এ নিয়ে 2 ম্যাচে 1 জয়ে স্পেনের পয়েন্ট 3-এ। গ্রুপের শীর্ষে আছে স্কটল্যান্ড, সমান ম্যাচে তাদের পয়েন্ট 6। ভাওয়াল রাজারা না থাকলেও তাদের স্মৃতি স্মারক রয়ে গেছে গাজীপুরের জয়দেবপুরে। তবে রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের অভাবে সেসব স্মৃতিচিহ্ন এখন বিলীনের পথে।
ঐতিহাসিক এই স্থাপনা সংস্কার করে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি স্থানীয়দের। ভাওয়াল রাজবাড়ি এবং রাজশ্মশান মঠ রক্ষায় উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। গাজীপুরের জয়দেবপুরের ভাওয়াল রাজশ্মশান মঠ ও রাজবাড়ি স্থাপনা দুটি ২৫০ বছরের পুরনো। আজও যা নজর কাড়ে এর নির্মাণ শৈলীর কারণে। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে বিলীনের পথে ঐতিহাসিক নানা স্মৃতিচিহ্ন। এর মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজশ্মশান মঠ। দখল হয়ে গেছে বেশিরভাগ জায়গা। অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা দেখবার লিগে আসে এবং অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই ভাওয়াল রাজার শ্মশান দেখার জন্য। এটা যে কোনো সময় পড়ে যেতে পারে। এটা আমরা বিভিন্নভাবে চাচ্ছিলাম যে এটা সংস্কার হোক এবং এটা সরকার এটা দেখভাল করুক। প্রত্নতত্ত্ব বিভাগ এটা তাদের আওতায় নিয়ে যদি এই শ্মশানের সংরক্ষণের ব্যবস্থা না করে তাহলে কিন্তু এটা যে কোনো সময় এমন একটা চমৎকার পুরাকীর্তি ঐতিহ্য একটা এটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সহ আমরা সরকারের কর্তৃপক্ষকে জানিয়েছি যে এটিকে আসলে সংস্কার করে এটি পর্যটকদের জন্য এটি একটি নতুন স্থান হিসেবে এটাকে আমরা উন্মোচন করতে পারি। ১৯৫৬ সালে কালী নারায়ণ রায় বংশানুক্রমে জমিদারির দায়িত্ব পান। তার শাসনামলে ১৬ বিঘা জমির ওপর নির্মাণ করা হয় রাজবাড়ি ও রাজশ্মশান মঠ। নিদর্শন দুটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটার অ্যাকাউন্টে আরো সংবাদ বিস্তারিত দেখতে পাবেন।